স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। কিছু দিনের জন্য দেশে ছেড়েছে শুদ্ধ। 5 বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। দিন রাত এক করে তারা কাজ করছে ল্যাবে, খাওয়ার সময়টুকু ছাড়া সময় কাটছে সেখানেই। এখনও এক মনে কাজ করছিল সে, হঠাৎ ফোন ভাইব্রেট করায় কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বললেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী তেমনই টেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজে হাত দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পসেসিভ। তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে নাম ভাসছে ব্যাঙাচি। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে ওর। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে দৌড়ে এসেছে ওর জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাপটপে শো করছে ওর ফোনের সকল তথ্য, চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার। যদিও ফোন বন্ধ, তারপরেও বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মোডে চলতে থাকে আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এই উপাদানগুলোর শক্তি থাকে এবং ট্র্যাকিংয়েও সক্রিয় থাকে। মোট কথা, সিস্টেম ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও জানতো যে ফোনটা হারাবে, নয়তো ওর কোনো অঘটন ঘটবে। এই মেয়েটা বরং অঘটন না ঘটালে অবাক হতো। সেই চিন্তা মাথায় রেখে আগে থেকে শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুধু ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদাত চৌধুরীকে, জানালো ঘটে যাওয়া পুরনো ঘটনা। শাহাদাত চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের ঊর্ধ্বস্ত কর্মকর্তাকে। আধা ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তার প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করলো। কিন্তু তাতে কিছু হবে তো? বাঁচতে পারবে তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটাকে? এদিকে সায়নের কাছে খবর পৌঁছে গেছে অনেক আগে। ওরই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক জানিয়েছে কথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল, হঠাৎ ফোনের গো শব্দে খুব বিরক্ত হয়। দু পায়ের মাঝে জড়িয়ে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে কতগুলো খারাপ কথা বলে কলদাতাকে। দু একবার রিং হয়ে থামছে না যখন, তখন উঠে কল রিসিভ করলো সে। রাগে ফোঁস করতে করতে বলল, ওই মাদারচোদ, কল করার সময় পাসনি? আমি ঘুমালে তোর ফোন দিবার মন চায়? আমার ঠপ না খেলে শান্তি পাও না তুমি? হাসো শালা, আগে তোমার মনের শখ মিটাই। ভুল হয়েছে ভাই, একখান কথা জানার লিগা ফোন দিছি ভাই। পরে জানা যেত না তোর ফাকিং কথা? ঢাকা মেট্রো 52 521, এটা আপনাদের গাড়ির নাম্বার। গাড়ির রং কালো। এ কথা শুনে শাওনের ঘুম ছুটে গেল। ওর মা চাচিরা বাইরে গেছে, ওদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাচ্ছে কেন? এ কথা মস্তিষ্কে টোকা মারতেই ওর ভ্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করলো ওদের বাড়ির সব গাড়িগুলো নাম্বার, এই নাম্বারের গাড়ি তাদের নেই। তাই সে বলল, কাহিনী কি আজম? গাড়ির নাম্বার দিয়ে গেলি কেন? শীতলাপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আসছি আমি। ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলে সহ কজন গাড়িটাকে ফলো করেছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল। তাকে খুঁজতে উঠে পড়ে গেছে তার বাপ ও বড় ভাইরা। এ কথা শুনে ইয়াসির হো হো করে হাসলো। তারপর অর্ধনগ্ন শরীরে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হাত বাড়িয়ে সিগারেট নিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। বলল, মেয়েটা কই? গাড়িতেই আছে। কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ ভাইরা আসছে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে,
আমি কিন্তু চিনি না তোদের। বাই। এ কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির। কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে। হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে। শরীরের গঠন অস্থির দেখেই মনে হচ্ছে পুরুষালী হাত পড়েনি লতানো দেহে। ও যে ওদের বাবা ভাইয়ের খুবই আদরে বড় হয়েছে সেটা দেখেই বোঝা যায়। তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছবেই, আদরের ছাপ পড়বেই ওর সর্বাঙ্গে। পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন স্নিগ্ধরূপ থাকবে? থাকবে না রে, থাকবে না। এতদিন যত মেয়ে গায়ে হাত তার পড়েছে সেই মেয়েই মারা গেছে। কেন জানি ওর রুটলি আদর ওরা নিতে পারে না। মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না? কেন? যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো। এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয়। তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয়ে ভয়ে বলল, ওরা খোঁজ পেল কিভাবে বস? কাদের বাড়ির মেয়ে তুলেছিস খোঁজ নিসনি? না নিলে নিস নে। তবে এটা কেবল ট্রেলার ছিল, সিনেমা এখনো বাকি। গা ঢাকা দে। যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না, নয়তো সায়ন শুদ্ধ তোদের এক একটাকে ধরে এমন ঠাপ দিবে বাপ বলারও সময় পাবি না। সায়ানকে নিয়ে বয়ে আছে, তবে সদ্যকে তো ওরকম মনে হয়নি। সায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস। সায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে। মাথার চোখ আরেকটা চিজ বটে। কথার কথা এক কথা, আমরা ফেসে যাব না তো বস? আমি কি করে বলবো? ফাঁসবি নাকি কি করবি তোরা জানিস। তবে হ্যাঁ, আমার সাথে চালাকি করতে যাস না। চালাকি তোমাদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করারও সময় দেব না। মনে রাখিস, আমি এসবে দারুণ এক্সপার্ট। এ কথা বলেই ইয়াসের কল কেটে দিল। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয়। তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকতালে নিজেই কেটে পড়ছে। আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে নাম না বলার জন্য। এ লোক ঠান্ডা মাথার খুনি প্রথমে বুঝতে পারেনি। বোঝার উপায় নেই, কারণ এই লোক ডিলার নয়। তাদের সাথে ডিল করেছে অন্য কেউ। অন্য কেউ সেই মানুষটাকেও চেনে না। মোট কথা টাকার পোকা তারা। যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে। তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয়, পূর্বেও বহু জনকে করেছে। কাউকে মেরে গুম করে দিয়েছে, কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে। এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবেনি। এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে। তাদের খোঁজ নেওয়া উচিত ছিল। শাওন পশু কুরবানি করার মতো মানুষ জবাই করে। শুদ্ধও নাকি কম না। এমন ভয়ঙ্কর ভাইদের আদরে বোনকে তুলে আনা উচিত হয়নি। এখন নিজেরাই না মারা পড়ে। নিজেদের অভিজ্ঞতা থেকে বুঝেছি বড় লোকগুলো গিরগিটি হয়, সময়ে সময়ে রং বদলায়। ইয়াসিরের মতো নিকম্মাহারা টাইপের হয়। কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না। অগ্রিম টাকা নিয়েছিল বিধায় নয়তো টাকা ছুটতো শালা ইয়াসিরের মুখে। এখন কিছুটি করারও নেই। বাঁচতে চাইলে চোখ বুজে জান নিয়ে পালাতে হবে। বিড় করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো। ফেনীতে ঢুকতে পারেনি এখনও। এটা কোন জায়গা ধারণা করতেও পারলো না। আশেপাশে রাস্তা আছে বোধহয়, গাড়ি চলাচলের শব্দ আসছে। 5 জন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে। থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কপালে কালশিটে, ফর্সা 2 গালে থাপ্পড়ের দাগ। দলের ছেলেগুলোর একজন শীতলকে পরখ করে দাঁত বের করে হেসে বলল, মামা, মাইয়া কিন্তু বহুত সুন্দরী। এমন জিনিস ফালাইয়া যাইতে মন চাইতেছে না। খাইতে না পারি, একটু টাচ করতে তো পারি, তাই না ক? তুই চটকা, আমরা জায়গা। এর বাপ বাইরা আইতেছে। এর বাইরে তোর চেননা শালা, সেই জল্লাদ চোখের পলকে কল্লা কাটে। তোর কল্লাও কাইটা তোর মায়েরে তাবারুক হিসেবে পাঠাইয়া দেবনে। সব যাই না, এর বোনরে উঠেছিলে কেন তাহলে? তোর কথায় আইসা এমন দেখি সত্যি সত্যি মরতে হইব বাল। আমিও জানতাম না, পরে জানছি। তয় হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না, বহুত ডেঞ্জারাস আছে। হাতে পড়লে জান শেষ। মামা হাঁটন ধর, বাইচা থাকলে মেলা মাইয়া পাবি।
কথা বলেই থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়ে চেড়ে দেখছে, চোখে লোভাতুর দৃষ্টি। একদম নিউ ফোন। মাইয়ার বাপে বোধহয় মেলা বড় লোক, না হলে এইটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয়? তারও মেলা দিনের শখ একটা আইফোন কেনার। আইফোন যা ছবি আসে না, পুরাই অস্থির। ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল। তারপর গাড়ি থেকে স্যানিটাইজার নিয়ে রুমালে মাখালো, এরপর রুমাল দিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারলো শীতলের দিকে। তখনই ফোনটার আলো জ্বলে উঠল। একের পর এক ফোন কল আসতে থাকলো। কখনো ওদের বাবা মা, শাওন ভাই, বড় আব্বু, সব থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে। কলের বহর দেখেই বোঝা যাচ্ছে তারাও বুঝে নিল এই নাম্বার ট্র্যাক হতে পারে। এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো। 5 জন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল, আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল। একটা কালো বিড়াল এসে ঘুর ঘুর করে গেল, দেখে গেল কারো বুকের ধন হারিয়ে অন্ধকারে পড়ে আছে। ওদিকে মেয়ের চিন্তায় সিমিন চৌধুরীর প্রেশার বেড়ে গেছে। কোনোভাবে প্রেশার কমছে না, অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছেন নিজেকে। কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না? কেন কোচিং যেতে বারণ করলেন না? কোথায় গেল মেয়েটা? কে নিয়ে গেল ওনার জান পাখিকে? তারা কি কিছু খেতে দিয়েছে? কিছু নাকি কষ্ট দিচ্ছে? এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছে। ওনাকে কোনো মতে থামাতে না পেরে শখ পরপর 2টো ইঞ্জেকশন পুশ করে দিল। শিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন। কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখেও ঘুম নেমে এলো। বাড়ির সকলে তখনও অস্থির চিন্তায়। বাঁচাল মেয়েটা ঘন্টা খানিক হলো বাসায় নেই, তাতেই বাড়িটা যেন থমকে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর একটি গাড়ি এসে থামলো শীতলের গাড়ির পেছনে। লোকেশন এখানেই শো করছে, অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে। শাওন কোমরে পিস্তল গুজে গাড়ি থেকে নামলো। এটা একটাকেও যদি ধরতে পারে জান খুবলে খাবে। কত বড় কলিজা, ওজন করে দেখবে। গজ গজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, লোকশূন্য এরিয়া। শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না, অন্ধকারে ফোবিয়া আছে। সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটির কাছে। আশেপাশে কেউ নেই, ঝোপের ঝাড়ে ঝিঁঝি ডাকছে। গাড়ির দরজাও খোলা। হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকিয়েই বুকটা ছলাৎ করে উঠল তার। আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে। ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে, গাল চাপড়ে আদুরে সুরে ডাকতে লাগলো। শীতল, বোন আমার, এই যান বাচ্চা, তাকা তাকা আমার দিকে। বোন শুনতে পাচ্ছিস? চোখ খুল না, ভাই এসে গেছে, ভয় নেই। শীতলের কোনো সাড়া নেই। শাওন এবার চেঁচিয়ে আজমকে বলল গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে। আজম পানি নিয়ে এসে পানির ঝাপটা দিল। এবারও ব্যর্থ। ফোনের আলোতে আঘাতের চিহ্ন নজর এড়ালো না তার। যখন আজম আমতা আমতা করে বলল, ভাই আপুরে হাসপাতালে নিয়ে যাওয়ান লাগবো। মনকের পোলাগর বিশ্বাস নেই হেরা আপুরে কিছু খাওয়াইতেও পারে। দেরি করুন যাইবো না, চলেন উঠেন জায়গা। তাই চল। কথা বলে উঠতে গেলে শীতলের পাশের থেকে ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। শাওন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখন শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো। শুদ্ধ, আমি ভাইয়া বলছি, ওকে পেয়ে গেছে, বাসার দিকে যাচ্ছে, গিয়ে কথা বলছি। ও ও ঠিক আছে ভাইয়া, হুম, সত্যিই ঠিক আছে, ওকে ফোনটা দাও। সেন্সলেস। কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। এরপর থমথমে গলায় বলল, সেন্সেরে পোর্ট্রেট আর্টিস্ট ডেকে এনে স্কেচ করাবে। 5-10 যত জনই হোক আমার বোনকে বলবে তাদের মুখাবয়ব মনে করে আর্টিস্টকে জানাতে। আমার স্কেচ চাই মানে চাই। হ্যাঁ। ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, ফুপিকে আমি জানিয়ে রাখছি। রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওইরকম কিছু ঘটেনি, ভয় সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালে দেখিয়ে যাচ্ছে, রাখছি। কথা বলে শাওন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম শাওনের কথা মতো তাই করলো।
শাওন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে না, কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার, খুব টেনশনে আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল, তারপর ছুটলো আশেপাশের কোনো হসপিটালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে শাওনের কথায় শুদ্ধির বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসলো বিছানায়, গা ঘেমে একাকার অবস্থা। পরনের অ্যাপ্রন খুলে বিছানার উপর শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না কেন জানি। তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো, সংকেত নতুবা সতর্কবার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরো বেশি অস্বাভাবিক লাগছে। এটাও তো দেখতে হবে কার কলিজায় বাড় চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট করে দেখলে হবে না। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে, তবে সে কে? কি বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদাত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশ উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টাখানিকের মধ্যে যেমন তৎপর হয়ে পড়েছিল, তেমনই সবাই থেমে গেল। সব কিছু পাওয়ার হাতে, পাওয়ার থাকলে সব সম্ভব। সব যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগে মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। শাওনের অবস্থা জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে। শাওন ততক্ষণে শীতলকে একটা হসপিটালে নিয়ে এসেছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস ভেবে ডক্টররা প্রথমে হাতে নিতে চাচ্ছিলেন না, পরে ডক্টরকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মিটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডক্টর আরও কিছু বলতেন, কিন্তু শাহাদাত চৌধুরীর পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের আধা ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হসপিটালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে, বা হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটা কই? ওর ফোন হারালে শুদ্ধ আধমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছিল সে। আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খোঁচা মার্কা কথা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে একটা কাজ করার জন্য এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না। শাওন কি ভেবে কেবিনে উঁকি মেরে দেখে শীতল কাঁদছে। বোন কাঁদছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না কাউকে ভয় দেখে ভয়ে কাঁদছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কি রে ছুটকি, কাছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় শায়ন ভাই? আমার কাছে। কই দেখি। উফ, বাঁচলাম, নাহলে শুদ্ধ ভাই আমাকে মেরে না আধমরা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলে? হুম। এই কথা শুনে শাওনের হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালছিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর। শুদ্ধ ভাই ফোন হারায়নি। তার কণ্ঠে অবাহাত খুশি। ফোন ওর না হারানোয় যেন বিশ্ব জয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখল সেই খুশি। আগে ছিল আধা পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নত এই অবস্থায় ফোনের চিন্তা কে করে? তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের থেকে ফোন করা এত সোজা না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোকে যে কি করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না।
দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে আমার নাম রেখেছে, আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা যেন কি? এ কি কাণ্ড! কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞেস করছি বল। সুবহানা চৌধুরী শীতল। শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামেই নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। ভিডিও কলে কথা বলছে তারা, ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার! সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকে ওই বাইরের ছেলেগুলো আরো পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? ভ্রু কাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলে কিভাবে? কি জানি মনে নেই, তবে ওই ছেলেগুলোই কিছু করেছে। মারলো কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? হুম। এবার সে গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবোল তাবোল বকছিল, কারণ সে জানে শীতলের পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা শাওন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল রয়ে শুয়ে মনে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো 5 জন ছিল, তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে তাকে খারাপ কথা বলেছে, কে হিজাব খোলার দুঃসাহস দেখিয়েছে। সব বলল। আরও বলল গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলেছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করছিল। অর্থাৎ মেইন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জন ছেলের হুবহু মুখাবয়বের বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে থাকা ফোনে রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে, সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসেই কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয়, তাই এই কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটলো শুদ্ধ। শীতল এবার বকবক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরীও তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে শাওন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। শাওন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হলো। কাঁদলেনও নিঃশব্দে। শাওন বোনকে রুমে শুয়ে নিচে আসতেই শরাফত চৌধুরী রোশানলে পড়ল। উনি শাওনকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পৃহা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণনাশের কারণ না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দেবে? শাওন মেঝেতে দৃষ্টি রেখে ওর বাবার কথা শুনল। ওর বাবার কথার ধরনে স্পষ্ট, উনি ধরে নিয়েছে শাওনের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী, যদিও জোর দিয়ে কিছু বলতেও পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর ওর বাবা ভালো করে কথা বলে না। এখন যেমন রুডভাবে কথাগুলো বলল সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে। তাই জবাব না দিয়ে সিতারাকে বলল খেতে দিতে। রান্না বান্না করাই আছে, কেউ কিছু মুখে তোলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন।
শাহাদাত চৌধুরী ফ্রেশ হতে গেছে, কাল দুপুরের পরই চলে যাবেন। সেমিন তো এখনও ঘুমে। শারাফাত চৌধুরী শখ, এখন আর খাবে না, চলে গেলেন যার যার রুমে। শাওন কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানোর মানে স্বর্ণ বোঝে, এর অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুচকালো। তার মুখ দেখে শাওন বুঝল স্বর্ণ আসবে না, তাই মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছে, দেরি করে থাপড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সিতারা চৌধুরী খ্যাক করে উঠলেন, বললেন, এটা কেমন ব্যবহার সায়ন? ছোট বোনের সাথে কি এভাবে কথা বলে? তো কিভাবে বলে? সুন্দর করে বল, না বলতে পারলে পাবি না পেনকিলার। শাওন দীর্ঘশ্বাস চাপল, 2 আঙুল কপালে ডলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক নিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সিতারা এবার হেসে ফেললেন। ওর মাকে হাসতে দেখে শাওন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হন হন করে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের দোচন খেলো, বাপকে কিছু বলতেও পারলো না, অথচ এখন সব রাগ উগড়াবে আমার ঠোঁটের উপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব আর কত গিলবি? শহীদ না হওয়া অবধি। আমাকে নাম তুলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল শাওন। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। স্বর্ণ কেবল মুখে 1 লোকমা ভাত দিয়েছে, বেচারি গেলা তো দূর, মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে শাওন, সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাঁচে ছেলের ধান্দা অন্য কিছু খুব ভালো করে জানে সে। যাবে না, সে সত্যিই যাবে না। শখ আপুর কাছে ধরা কেউ শখ মেটেনি ফাজিল ছেলের, থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনছে শাওনের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে, প্রেমে পড়লে বুঝি এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে সিতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নয়তো এভাবেই ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড় মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসলো। তার জায়গায় বড় মাকে দেখে শাওনের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঠিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে শাওন শুয়ে অস্থির অস্থির করছে, ওপাশ ওপাশ করে চোখ বুজে আবার টাকার আগে ওর মাকে দেখে বোকা বোকা হাসলো। ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সিতারা সঙ্গে সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। শাওন মুখ কাচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিছু নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো পাজি মেয়ে আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে এ কথা ভেবে শাওন কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সিতারা তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। হ্যাঁ, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে 1 কাপ চা করে দিই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না, আমি বরং ঘুমানো ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা। আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। কথা বলে সিতারা শাওনকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। শাওনও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিয়রে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে শাওন স্বর্ণের গোষ্ঠী উদ্ধার চোখ বুজে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সিতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই শাওন উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার, কপাল। কথা বলে স্বর্ণকে খারাপ কথা বলতে বলতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে, রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুলল, পা টিপে টিপে বের হলো সন্তর্পণে।
গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকি ঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসল। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো, জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশেও নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর। এত রাতে আমার রুমে কি ঘুমাসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না। এজন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়ে দামি কিছু। চুরি করে তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যক। শুনি, কি সেই কৌশল? রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটে ফোটাও না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না, খবরদার। এখনো ব্যথা আছে? আছে। শুদ্ধ ভাই, হুম, আমাকে ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজের কত দূর এগুলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না। তাই বলে হঠাৎ করে কেন? ওসব তুই বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে পুরো দায়িত্ব চাপিয়ে দিয়ে রেখেছেন। দেয়ার কারণ সময় মতো বুঝে যাবি। একথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে হাসলো। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল, ভাবলেও হাসি পায়। অস্বস্তি লাগে মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলে সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো। কেন হতো না? এই কেনর জবাব নেই, জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। কানে ফোন, বুকের উপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে। পরনে কালো কালার লেডিস টপ, সঙ্গে ঢিলা ঢালা প্লাজো। পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা কাজে দুরন্তপনা। শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপ চেক করে দেখে দরজার সামনে জুবুথুবু শীতল দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেছে। ডিক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকত। অথচ বোকা শীতল টের পায়নি রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারত না। বর্তমানে দুজনেই চুপ, চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে কাকতালীয়ভাবে। দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমে, অথচ বলতে ইচ্ছা করছে না। শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে ওর পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙল। ধীর কণ্ঠে বলল, শুদ্ধ ভাই, হুম। একটা কথা বলি? না। কেন? বলি না, প্লিজ। বারণ যখন শুনবি না তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এ কথা কেন মনে হলো? কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। একথা বলে খিলখিল করে হাসল শীতল। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেল। ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরল। শুদ্ধ হাসি শুনল তার করা ব্যথাতুর শব্দ। কেন জানি ওর বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাব না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই। তোকে রুমে রাখা রিস্কি। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দিবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস। পারফিউম, সি ব্লু রিচ ওয়াচটাও 2 দিন আগে ঝেড়েছিস। আর বলবো? শীতল জিভে কামড় দিল। সত্যি সত্যি গায়েব করেছে, কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে?
কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে, এর চেয়ে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, যেই না রুমের চেহারা, তার নাম আবার পেয়ারা, থাকবোই না আপনার রুমে। এ কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘুরে এটা ওটা নেড়ে চেড়ে দেখল। রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজ খুলে সফট ড্রিঙ্কস বের করলো।